আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদিক হাসান। আমি ডিএসআইতে ২ বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ইন্ডাস্ট্রিতে আমার প্রায় ৪ বছর হয়ে গেছে। আমার সাথে আছেন হাবিব ভাই, ডিএসআইতে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার পজিশনে আছেন। হাবিব ভাই, আপনার ব্যাপারে কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমি ডায়নামিক সলিউশন ইনোভেটরসে ২০১২ সালে জয়েন করেছিলাম। এখন পর্যন্ত ১৪ বছর এক্সপেরিয়েন্স অলমোস্ট। আমি বর্তমানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে রোল প্লে করতেছি। আমার টিম সাইজ 70+। তো সাদিক, যেটা বলতেছিলাম যে আমি শুরু থেকেই আমার ক্যারিয়ার ডেসে শুরু করছি এবং এখন পর্যন্ত আমি এই এক জায়গাতেই আমার ক্যারিয়ার। ইন দ্য মিন টাইম অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, অনেক এক্সপিরিয়েন্স ছিল। তো এখন পর্যন্ত ডিএসআইতেই আছি, ইনশাল্লাহ থাকার প্ল্যান আছে। ভাই, আপনি তো একদম জুনিয়র থেকে শুরু করছেন। যে এখন আপনি কি সবচেয়ে মিস করেন বেশি অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং ম্যানেজার? সবচেয়ে বেশি মিস করি হচ্ছে আমার কোডিংকে। আচ্ছা। আমি আসলে এখন কোডিং করতে পারি না, সময় পাই না। তো আমি এটাকেই খুব মিস করি। যারা আসলে আমরা ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটে বসা, আমরা সবসময় ট্রাই করি আসলে কোডিংটা লাভ করতে এবং কোডিংকে আমরা আমাদের প্যাশন হিসেবে নিই। কিছু কিছু কোনো কোডিং করতে পারি না মানে আমি আসলে কিছু করি নাই, এরকম একটা ফিল হয় যে আমি কিছু করিনি আজকে। আসলে থিঙ্ক করা, চিন্তা করা, প্রবলেম সলভ করা, এটাও তো অনেক বড় কাজ। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যারা মানে একদম রেগুলার ডে টু ডে লাইফে কোডিং করি, তারা আসলে এই কোডিংটা না করলে আমাদের মনে হয় যে আমি মিস করি, কিছু করিনি। আমি আসলে এখন খুব হেভিলি মিস করতেছি আমি আমার কোডিংকে। আমি কোডিং করতে পারি না। এইটা আসলে মিউচুয়াল একটা এক্সপেরিয়েন্স, কারণ আমরা সবাই আসলে কোডিং করাটা কমাই দিয়েছি বিকজ অফ এআই। সো আপনার কি মনে হয় যে এআইটা কি আসলে কোডিং জবটা একদম অবসলিট করে দিয়েছে? এআই অবসোলিউট করতে পারে নাই, কিন্তু এআই একটা বড় ধাক্কা দিছে, যেটা হচ্ছে কোডিংয়ের যে কাজটা, এটা হচ্ছে অনেকটা একটা ম্যানুয়াল টাইপের কাজ। আমি একই কাজ সবসময় করতে থাকি। আমি তো আমার প্রবলেম স্টেটমেন্ট আইডেন্টিফাই করি, ওটা ব্রেকডাউন করি, দেন আমি কোডিং করি, রাইট? তো উপরের পার্টগুলো ঠিক আছে, কিন্তু কোডিংয়ের পার্টটা এআইটাকেই সহজ করে দিচ্ছে। এখন সে কোডিং নিজে করতে পারে, কিন্তু এখন তো এআই অনেক অ্যাডভান্স, এখন সে প্ল্যানিংও করে ফেলতে পারে। তো আসলে এই জায়গাটাকে অনেক হেল্প করছে এবং মানুষের প্রোডাক্টিভিটিকে অনেক গুণ ফাস্টার করে ফেলছে। যেটা আমি একটা মডিউল যদি ম্যানুয়ালি করতে যেতাম, আগে আমার যদি 2 দিন লাগতো, সেটা এখন এআই ম্যাক্সিমাম 2 ঘন্টা, সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে করে ফেলতে পারে। আমি রিভিউশন ধরলে 4 ঘন্টা সর্বোচ্চ। আমি অ্যাজ এ জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন কাজ করেছিলাম, তো ওই সময়টাতে কিন্তু আমি শুধু কোডিং করতাম। সো এখন যারা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের কি আসলে দরকার আছে এখন এ আসার পরে? এটা খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন এবং আমি এটা বলতে চাই এভাবে যে দেখেন, কোডিং কখনোই এক্সপেন্সিভ ছিল না। এটা আজ থেকে 12 বছর আগেও এক্সপেন্সিভ ছিল না, এখনও এক্সপেন্সিভ না। কোডিংটা কারা করতো? আমরা যারা একদম জুনিয়র লেভেলের প্রোগ্রামার ছিলাম, তারা কি করতাম? তারা হচ্ছে সবসময় আমার বস বা আমার সিনিয়র আমাকে টাস্ক ব্রেকডাউন করে দিত। একদম স্পেসিফিক টাস্ক টু দ্য পয়েন্টে বলে দিত, তোমার এই টিকেট, তুমি এই করবা। তো জুনিয়র কী করতো? সেটা ফলো করতো, ইনস্ট্রাকশন ফলো করতো। তো একজন জুনিয়র বেসিক্যালি ইনস্ট্রাকশন ফলোয়ার, রাইট? তো সেটা ধরে কোডিং করতো। এখন এআই সেই কাজটা করে দেয় যে আমি সব কিছু বলে দিচ্ছি, প্ল্যান করে দিচ্ছি, তুমি আমাকে এই মডেল ডেভেলপ করবা, এইভাবে করবা, এই স্টেপে করবা, এবার তুমি কোডিং করো। তো দ্যাটস ইট। এবং এই এআই খুব সুন্দরভাবে সেটা করে দিচ্ছে, রাইট। তো এটা আসলে একজন জুনিয়রকে রিপ্লেস আমি বলবো না, তবে হ্যাঁ, যদি একজন জুনিয়র নিজেকে ঠিকমতো আপডেট করতে না পারে এই 2026 সালে এসে, তাহলে মাস্ট বি রিপ্লেসড বাই এআই। কারণ হ্যাঁ, একটা ইন্টারেস্টিং ভাবে বলছেন যে জুনিয়র আপডেট করার বিষয়টা। সো একটা জুনিয়র কীভাবে নিজেকে আপডেট করতে পারে? ওয়েল, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা দীর্ঘদিন ধরে আমরা সবসময় ভাবি যে কোডিংটাই হচ্ছে একটা সফটওয়্যারের মেইন পার্ট। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কোডিং একটা সফটওয়্যারের অনলি 20-30%, আর বাকি পুরোটাই বিজনেস। এখানে তোমার বিজনেস ডেলিভারি আছে, প্ল্যান আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট আছে, টেকনিক্যাল লিডিং আছে, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট আছে, ডেভেলপমেন্ট আছে, অনেক কিছু আছে। তো এই সব কিছু মিলে একটা প্রজেক্ট ডেলিভারি প্ল্যান, রাইট? একটা প্রজেক্টের লাইফ সাইকেল। এই লাইফ সাইকেলের মাত্র 20-30% বসা হচ্ছে কোডিং। তো যেইটা মাত্র এআই করতেছে। তো এখানে মানে ফ্যাসিলিটি হওয়ার কিছু নাই যে এআই আমাকে হেল্প করতে আসছে, নট আমাকে রিপ্লেস করতে আসছে। হ্যাঁ, তবে আমি যদি নিজেকে এই আপডেট কথাটা বলতে গেলে এই জায়গায় গেলে আমি বলবো যে তুমি বিজনেস টু একজন ইঞ্জিনিয়ার, সে কী করে, যে সিনিয়র সে কী করে, একটা প্রবলেম সে পাইছে বা একটা কাস্টমার রিকোয়ারমেন্ট দিছে, সেটাকে সুন্দর করে সে বুঝে সে কাস্টমারের রিকোয়ারমেন্টকে কনভার্ট করে হচ্ছে টেকনিক্যাল এক্সপিরিয়েন্সে কনভার্ট করে, দেন সেটা সলভ করে, রাইট? এই যে কাস্টমারের বিজনেসটা বোঝা, এই বিজনেস থেকে টেকনিক্যাল রিকোয়ারমেন্টে কনভার্ট করা, এই পার্টটা হচ্ছে এআই এখন রিপ্লেস করতে পারে। সুতরাং তোমাকে ওই জায়গায় যেতে হবে যেন আমি একদম রিকোয়ারমেন্ট বুঝি, বিজনেসটা বুঝতে পারি এবং দেন সলিউশনটা আমি করতে পারি। এই জায়গাটা তুমি যদি নিজেকে ডেভেলপ করে ফেলতে পারো, এআই তোমাকে রিপ্লেস করতে পারবে।
বাট আমি যদি একটা ফ্রেশার হিসেবে চিন্তা করি, আমি একটা ফ্রেশার, আমি হচ্ছে ভার্সিটিতে 4 বছর একটা অনার্স শেষ করে দেন আমি জব খুঁজতেছি। সো আমি যে এই বিজনেসগুলো বুঝি বা এই জিনিসগুলো আমি কীভাবে একটা কোম্পানিকে বুঝাবো যে আচ্ছা আমি বিজনেস বুঝতেছি, আমাকে আপনি হায়ার করেন, মানে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হইতেছে আমার কাছে। আচ্ছা ফাইন, এটা এটা একটা চ্যালেঞ্জিং কাজ। যেমন আমি বলি যে আজ থেকে 10 বছর আগে আমরা কী চাইতাম, বা আজ থেকে 5 বছর আগেও আমরা ইন্টারভিউ বোর্ডে কী চাইতাম। আমরা একজন ফ্রেশারের কাছ থেকে আশা করতাম সে ভালো কোডিং বুঝে কিনা বা প্রবলেম সলভিং করতে পারে কিনা, তার অ্যানালিটিক্যাল পাওয়ার কীরকম, সে ওপি বুঝে কিনা, এই বেসিক জিনিসপত্রগুলো আমরা চেক করতাম। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু আমরা এটা চেক করি না। আমরা কিন্তু এখন এইগুলো চেক তো করি, সাথে এটা চেক করি যে কোন ছেলেটা ভাইস কোডিং বুঝে, কোন ছেলেটা এআইকে তার কনটেক্সট বোঝাতে পারে, আর কোন ছেলেটা একটা টিকেটের তুমি যে রিকোয়ারমেন্ট দিচ্ছো সেই রিকোয়ারমেন্টটা কতটুকু সুন্দর করে এআইকে বুঝায় কনটেক্সট দিয়ে তার থেকে কাজটা উঠাতে পারে। এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং পার্ট। এখন যারা আমরা যদি এখনও ওই চিন্তা করি যে আজ থেকে 7 বছর আগে আমি যেভাবে একটা ফ্রেশারকে হায়ার করতাম, কোম্পানি কিন্তু ওই জায়গাতে সরে গেছে। কোম্পানি অলরেডি 24-25 পর থেকেই সরে গেছে যে না, আমার এখন এই পিপল দিয়ে হচ্ছে না। দেখো, একটা সফটওয়্যার কোম্পানি সফটওয়্যার ডেভেলপ করে, তার মেইন ইঞ্জিন হচ্ছে ইঞ্জিনিয়াররা, রাইট? কিন্তু এখন ডে বাই ডে যেটা হচ্ছে এই কোডিং করার কাজটা নিয়ে গেছে এআইতে। সুতরাং আমার কী লাগবে? আমার লাগবে হচ্ছে কোর বিজনেস পিপল, হ্যাঁ, এবং যারা বিজনেসগুলো ভালো বোঝে। তো এখন আমাদের যারা জুনিয়র আছে, আমি একটা কথা বলবো যে তোমরা মানুষের প্রবলেমগুলো বোঝার চেষ্টা করো। যে কোনো একটা প্রবলেম, তুমি একটা প্রবলেম আইডেন্টিফাই করো, করে ওইটাকে তুমি সলিউশনে কনভার্ট করার জন্য যে স্টেপগুলো আছে এগুলো ফলো করো। আর কোডিং তো করে দেবে এআই, সুতরাং ওই জায়গায় তোমার টেনশন নাই। এখন যে কারেন্ট এআই যে কাজগুলো করতে পারতেছে এই মুহূর্তে ডেভেলপমেন্টে, আপনার কি মনে হয় যে এটা কত পার্সেন্ট কাভার করতে পারতেছে, লাইক তার যে স্কিল নলেজ এটা? আমি বলবো যে আমি তো পার্সোনালি ক্লাউড কোড দেখি। হ্যাঁ। আমাদের অফিসে, আমাদের ডিএসএ তে সবাই মোটামুটি অনেকেই ক্লাউড কোড ইউজ করে, এবং ডিএসএ অফিসিয়ালি ক্লাউড কোডই যাচ্ছে, ক্লাউড কোডের দিকে যাচ্ছে। তো আমি বলবো যে আমি পার্সোনালি যদি চিন্তা করি যে আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করার পর থেকে সলিউশন থেকে একদম আমি ওটাকে ইমপ্লিমেন্ট করে টেস্টিং করা পর্যন্ত যত সময় লাগতো, আমি দেখছি ওইটা অলমোস্ট এখন 70% টাইম আমাকে, 60-70% টাইম আমাকে বাঁচা যেতে পারে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আরও বেশি বাঁচাতে পারে। যেমন ডিপেন্ড করে তুমি কোন অ্যাপ্রোচে কাজগুলো করতেছো। যেমন আমি রিসেন্ট একটা কাজ করছি, আমি একটা রিকোয়ারমেন্টের একটা সুন্দর ডকুমেন্ট বানাইছি। সেই ডকুমেন্টটা আমি একদম সুন্দর করে টাইম লিখে বানাইছি, একদম আমি 3-4 ঘন্টার সময় সুন্দর করে বানাইছি। বানায় একটা এআইকে বলছি যে এটাকে আবার ঠিক করে দাও, ঠিক করে আমাকে ক্লাউডের মতো করে দাও। আমি কী দিলে ওই এটাকে ভালো করে কাজ করবে, প্ল্যান দাও ওকে। সে সুন্দর করে প্ল্যান করেছে, এবং সেটা আমি প্লটকে দিচ্ছি। তারপরে উইদিন 5-10 মিনিটসের মধ্যে পুরোটাই দাঁড়ায় গেছে, ইনক্লুডিং টেস্ট কেস। তো এখন এটা ডিপেন্ড করে যে আমার বিজনেসটা কত কমপ্লেক্স ছিল আর আমি কীভাবে বানছি। আমি বলবো যে অনেক সময় অ্যাটলিস্ট তোমার 70% টাইম বাঁচাই দিবে, অনেক সময় এটা 90% টাইম বাঁচা দিতে পারে। তো তার মানে কি, তোমার প্রোডাক্টিভিটি বাড়াই দিল আসলে। এটা থেকে এটা ভাবার কারণ নাই যে তাহলে আমি বাকি সময় কী করবো। বাকি সময় কোম্পানি তো অন্য কাজে কিছু করবে সবার সাথে। আপনি তো 70+ পিপল ম্যানেজ করতেছেন এই মুহূর্তে। সো এখন এ আসার পরে সবাইকে কি একইভাবে ইউজ করতে পারতেছেন? ওয়েল, এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে আমার ইউনিট হচ্ছে যে মোটামুটি অগমেন্টেশন ইউনিট। আচ্ছা, আমার এখানে আমরা মোস্টলি ফরেন ক্লায়েন্টে কাজ করি। তো আমাদের এই ফরেন ক্লায়েন্টের কয়েকটা ক্লায়েন্ট হচ্ছে এখনও এয়ারপোর্টেশন যায় নাই। তো যেই কারণে আমরা আসলে ওই টিমগুলোকে এখনও নিতে পারতেছি না। কিন্তু আমাদের টিমের ছেলেপেলেরা পার্সোনালি ডিএসের সাথে অ্যালাইন্ড হয়ে বিভিন্ন গ্রুপে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি হয়। তুমি জানো যে বিভিন্ন ক্লাব আছে, ওই ক্লাবের থ্রুতে আমরা এআইটা তাদেরকে শেখাচ্ছি। কিন্তু অফিসিয়ালি আমরা হয়তো ওরা কাজ করতে পারতেছে না। কিন্তু আমাদের একটা দুটো ক্লায়েন্ট আছে, আমি নাম বলতেছি না এখানে। তো ওই ক্লায়েন্টগুলো তারা স্বেচ্ছাই তাদের এআই ইউজ করতে বলছে এবং ফোর্স করছে যে তোমার করতে হবে। আচ্ছা। তো আমি বলবো যে আমার ইউনিটে অলমোস্ট 50%-এর মতো ছেলেপেলে যারা এআই ইউজ করতেছে, কিন্তু শিখে গেছে অলরেডি 100%। বাট তারা হয়তো ক্লায়েন্টের কিছু রেস্ট্রিকশনের কারণে আমরা ইউজ করতে পারতেছি না। বাট আমরা হয়তো ক্লায়েন্টকে ধীরে ধীরে এটা পুশ করবো যে আমরা কেন তুমি এটা করবো না, কারণ তোমার তো কাজের গতি অনেক গুণে বাড়বে, তো কেন তুমি করবো না। তো আমি অ্যাজ ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, আমার অনশোরের ম্যানেজারের সাথে আমি অলরেডি কথা বলছি, একবার ওদেরকে একটা প্রেজেন্টেশন দিব। আশা করি আমি তাদেরকে কনভিন্স করতে পারলে আমরা পুরোটাই চলে আসবো এতে। আমার একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে। ক্লাউড কোডের যিনি হেড, উনি একটা খুবই বড়সড় ক্লেম করে ফেলছেন যে আমাদের এখন যেইটুকু নলেজ লাগে ক্লাউড কোড করাইতে, সেই নলেজটা হয়তো বা 6 মাস বা 1 বছরের মধ্যে আর রিকোয়ার্ড হবে না।
people were asking, what are your predictions for the end of the year? And my prediction back in May of 2025 was, by the end of the year, you might not need an IDE to code anymore. And we're going to start to see engineers not doing this. And I remember the room like audibly gasped. It was such a crazy prediction. মানে এটা অ্যাকচুয়ালি এটা মিন করে যে যার কোনো কোডিং নলেজ নাই সে একদম সুন্দর সফিস্টিকেটেড একটা রোবাস্ট একটা সফটওয়্যার বানিয়ে দিতে পারবে। তো আমার কোশ্চেন হচ্ছে যদি এরকম সিচুয়েশনে যদি চলে যায় ইন্ডাস্ট্রি, তাহলে আসলে কি সফটওয়্যার ইন্ডাস্ট্রির আসলে কোনো দরকার থাকবে কিনা কিছু জানতে পারে? আলহামদুলিল্লাহ, এটা তো চাই হোক, এটা হলে তো আমার জন্য বেটার, আপনার জন্য বেটার। কেন? কারণ তখন যেটা হবে, মানুষজন প্রচুর সফটওয়্যার তৈরি করবে এবং নন টেকনিক্যাল পিপলরা যেটা নলেজ নাই, কোডিংয়ে নলেজ নাই, তারা প্রচুর সফটওয়্যার তৈরি করবে, করে মার্কেটে ছাড়বে। এবং হবে কি, বাগ তৈরি করলে বাগ হলে সেটা ফিক্স করতে পারবে না, তখন আপনার আমার স্যার, তখন আমরা বাগ ফিক্স। আচ্ছা, এবং ইন্ডাস্ট্রিতে কিন্তু ওই জায়গায় যাচ্ছে এখনই, কিন্তু অলরেডি অনেক দেখবেন যে নন টেক পিপলটা সফটওয়্যার রিলিজ করতেছে, ফাইন। কিন্তু ইস্যু হচ্ছে যে এই সফটওয়্যারগুলোর বিজনেস খুবই মানে নন কমপ্লেক্স বিজনেস, যে কারণে খুব ইজিলি করে ফেলা যাচ্ছে। কিন্তু যখনই আপনি একটু কমপ্লেক্স একটা কাস্টম সলিউশনে যাবেন, দেখেন ডিএসএ স্ট্রেন্থ কোথায়, আমরা কাস্টম সলিউশন বিল্ড করি, রাইট? তো যেটা মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় না, এবং মানুষের প্রবলেমটাকে আমরা কনভার্ট করি সলিউশনে, রাইট? তো এই জায়গায় কিন্তু স্টিল এআই কিন্তু পারবে না, এখনও পারতেছে না। কারণ এটা পারতে হলে তাকে থিঙ্ক করতে হবে এবং মানুষের থিঙ্ক করতে হবে। যদিও এর এখন অনেক আপনার কী বলে আইকিউ লেভেল অনেক ভালো হয়েছে, 75-80 হয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছাকাছি, কিন্তু এই লেভেলের থিঙ্কিং এখনও হয় নাই। আমি জানি না 28-28 পরে কী হবে, বাট আমি বলছি যদি এটা যায়, অনেক বেশি সফটওয়্যার তৈরি হবে, যেমন অনেক বেশি বাগ প্রোডিউস হবে, মেনটেন করতে অনেক লোক লাগবে, এবং তখন আপনার আমার চাকরি আরও স্ট্রং হবে। তখন আমি হচ্ছে হবে এক্সপার্ট বাগ ফাইন্ডার, যে আমাকে লাগবে এই ডিপ লেভেলের বাগ ফাইন্ড করতে, রাইট? আমার মনে হয় ওই জায়গায় যাওয়াটা ভালো, এবং আমি মনে করি এটা আমাদের জন্য ওয়েলকামিং হওয়া উচিত, এবং আমাদের জব আরও সিকিউর হবে। এটা তো শুধু আমাদের জব সিকিউর হলো, যারা জুনিয়র তাদের জন্য কি আসতে হবে? দেখেন, জুনিয়রদের জব পাওয়াটা সবসময় একটা চ্যালেঞ্জিং পয়েন্ট ছিল, এটা তো আমি স্বীকার করেন। হ্যাঁ, আপনি যখন একটা কোম্পানিতে সুইচ করবেন, তখন আপনাকে অন্য একটা কোম্পানি যখন রিক্রুট করবে, তখন তারা চেক করে যে আপনার লাস্ট কোম্পানি কে ছিল, এবং লাস্ট কোম্পানি যদি একটা ভালো কোম্পানি হয়, তাহলে ডেফিনেটলি তারা একটা প্রায়োরিটি দেয়, এবং আপনার প্রতি একটা পজিটিভ ভাইব থাকে যে এই ছেলেটা বা এই মেয়েটা একটা ভালো কোম্পানির ছেলে, তার মানে এ ভালো, মানে ওই কোম্পানিতে কীভাবে নিচ্ছে, অবশ্যই একটা ভালো ইন্টারভিউ প্রসেস দেখেছি, রাইট? তো যেমন আমরা গুগল বা অ্যামাজনের কোনো এমপ্লয়িকে পাইলে লুফে নেই, সিমিলারলি, যদিও ওরা আমাদের এখানে আসবে না ডিভাইস। তো এখন এভাবে চিন্তা করেন যে আপনার শুরু করাটা একটা কঠিন কাজ ছিল, এটা আগেও ছিল। জুনিয়ররা সবসময় একটা কোম্পানিতে ঢুকতে হলে তার এক্সট্রা এফোর্ট দিয়ে ঢুকতে হয়, যে আমি পারবো এই চিন্তা করে। আর একটা কোম্পানি ইনভেস্ট করতো জুনিয়রকে, যাকে মনে হতো যে এই ছেলেটা বা এই মেয়েটা ভালো করবে, কোম্পানি তাদের উপর ইনভেস্ট করতো, 3 মাস 6 মাস ট্রেনিং করাইতো, দেন ম্যাক্সিমাম ছেলেপেলা হয়তো অ্যাডাপ্ট করে ফেলতো এবং কাজ করতে পারতো, তখন কোম্পানি ফুল টাইম নিয়ে নিত। এখন যেটা হবে, এই চ্যালেঞ্জটা এখনও আছে, তবে এখন যেটা করতে হবে, আপনাকে অবশ্যই এআই আপনি ইউজ করতে পারেন কিনা, ভাইভ কোডিং বোঝেন কিনা, আপনি এই ট্রেনটা বোঝেন কিনা। দেখেন, টেকনোলজি সবসময় ওয়েলকামিং, এটা কখনোই আপনি বলবেন না যে টেকনোলজি আমার লাইফ ধ্বংস করে দিচ্ছে। টেকনোলজি সবসময় কারো না কারো বেটার করার জন্য আসছে। হ্যাঁ, ওইটা করতে গিয়ে হয়তো কিছু মানুষ পিছিয়ে পড়ে গেছে, প্রোডাক্ট নোকিয়া পড়ে গেছে, কেন অ্যাডপ্ট করা নাই। সিমিলারলি আমাদেরও এআইকে ইমপ্রেস করতে হবে, আপনি ইমপ্রেস না করলে আপনি টিকতে পারবেন না। 26-এ এসে আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রি যখন কাজ শুরু করছি, আমরা ধরে নিয়েছি যে প্রত্যেক দিন আমাদের আপডেট হইতে হবে, রাইট? কারণ আপনি দেখেন ফ্রন্ট এন্ড লাইব্রেরিগুলো, রাতে আপনি এক্সপার্ট হয়ে ঘুমাইছেন, সকালে দেখবেন লাইব্রেরি নাই, ইনস্টল না, ঠিক? তো আপনি শিখছেন না, ভার্সন 2 গেছেন, নোট জেসের ভার্সন কত আসছে, আপনি চেঞ্জ হয়েছেন না? এরকম আপনাকে এই প্রত্যেকটা এআই যতগুলো এখন ট্রেন্ড হচ্ছে বা যেগুলো মার্কেটে সবচেয়ে বেশি অ্যাভেলেবল হচ্ছে, আপনি অ্যাডাপ্ট করা শিখেন, শুরু করেন। আপনি যখন অ্যাডাপ্ট করা শুরু করবেন, আপনার নলেজ বাড়তে থাকবে, এবং আপনি দেখবেন যে খুব দ্রুত সময় আপনি অনেক অল্প সময় ইনভেস্ট করে আপনি অনেক কিছু করে ফেলছেন। তার মানে এক্সপার্ট হওয়াটা এখন মোর ইজি। তো আপনি যদি অ্যাজ এ জুনিয়র হন, আপনি এক্সপার্ট হওয়ার ট্রাই করেন, দ্যাটস ইট। আপনার একটু কষ্ট হবে, বাট আমার মনে হয় এটা মানে ইম্পসিবল না। আচ্ছা, তাহলে বেসিকলি সবাই আসলে অনেক অপটিমিস্টিকভাবে চিন্তা করতে পারে সামনে, রাইট। ওকে, তাহলে আমি যদি এভাবে যদি সাম আপ করে জিনিসটা, সেটা হচ্ছে যে জুনিয়রদের আসলে এখন প্যানিক হওয়ার কিছু নাই। না, তারা যদি চায় এআই ইউজ করবে, অ্যাজ এ টুল তারা ইউজ করবে, এবং তারা হচ্ছে আরও তাদের নলেজ বাড়াবে। তাদের এখন হয়তো বা আগের মতো শুধু ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্কের পেছনে মানে নলেজ বেস না বাড়ায়, তাদের হচ্ছে বিজনেসটার আন্ডারস্ট্যান্ড করার নলেজটা বাড়াইতে হবে, যে সলিউশন আর্কিটেক্ট কীভাবে চিন্তা করে, এই ধরনের নলেজগুলো তাদের বাড়াইতে হবে। আমি একটা জিনিস খুব অবাক হই, যেমন আমি যদি এখন জুনিয়র হিসাবে থাকতাম, হ্যাঁ, না আমি একটা কাজ করতাম, আমি আমার সিভিতে মানে পুরো সিভি জুড়ে
কমপক্ষে 20টা প্রজেক্ট লিখতাম। কারণ কি? কারণ আগে তো এটা আমার জন্য পসিবল ছিল না। আমি পুরো 4 বছর ইউনিভার্সিটি লাইফে 3টা প্রজেক্ট 4টা প্রজেক্ট করছি এবং ওটা আমার জন্য অনেক ছিল। কিন্তু এখন তো ভাই ওই দিন নাই। আপনি আপনার ইউনিভার্সিটির আশেপাশে কী প্রবলেম আছে ফাইন্ড আউট করেন। করে আপনি সুন্দর করে প্রম্পট লেখেন। আপনি 12 ঘন্টা লিখে প্রম্পট লেখেন। লিখে আপনি একটা ক্লডে অথবা যে কোনো একটা এআই টুল, আপনার রেপ্লিট আছে, আপনি ম্যাজিক প্যারাস আছে, আপনি ইউজ করেন। আপনি সুন্দর একদম প্রজেকশন হয়ে যাবে। ডিপ্লয় করে দেন। করে সিভিতে লেখেন। যখন আপনি সিভিতে নিয়ে দেখবেন যে ছেলেরা 20টা করছে, ওই এই দিয়ে করুক না, তো বিদেশে তো ওই লিখছে, এটাই আপনার কথা প্লাস পয়েন্ট। আপনি দেখেন, এটা যদি আপনি ইন্টারভিউ নিয়ে যান, আপনাকে অনেক কোম্পানি আপনাকে লুফে নেবে। ইয়াস। কত অপরচুনিটি আছে। আগে তো এটা ছিল না। হ্যাঁ, আগে আপনি একটা ফ্রেমওয়ার্ক পারতেন না, আপনি ফ্রেমওয়ার্ক শিখতেন, ডাউলার কীভাবে কাজ করতো প্রত্যেকটা জিনিস এখনও শিখবেন, কিন্তু আগে আপনার ইমপ্লিমেন্ট করার একটা হ্যাসেল ছিল। আপনি ইমপ্লিমেন্ট করতে গেছেন, বাগ হয়েছে, এরর হয়েছে। এখন তো এগুলো নাই। এই পুরো দায়িত্ব এই নিয়ে নিচ্ছে। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে চিন্তা করা, আমি কি করতে চাই, আমি কার প্রবলেম সলভ করতে চাই, চিন্তা করেন। করে আপনি একটা সুন্দর একটা প্রোটোটাইপ তৈরি করেন, করে সিভিতে লেখেন এবং ও এখানে কী করছে ব্যাখ্যা করতে পারেন। ওয়েস্টার্ন কোড প্র্যাকটিস ফলো করছে কিনা, ডাটাবেস ডিজাইন স্কিমা কীভাবে করছে, ও ডিজাইন প্যাটার্ন ফলো করছে কিনা, এগুলো চেক করতে বলেন। আপনি মাস্টার হয়ে যাওয়া উচিত। আমি মনে করি যে এখন জুনিয়রদের জন্য একটা বড় অপরচুনিটি, যে তাদের জবে এন্ট্রি নেওয়াটা খুব ইজি যদি সে এই কাজগুলো করতে পারে। আপনি তো মানে একদম সুন্দর একটা ক্লিয়ার পাথ দিয়ে দিয়েছেন। এইটা যদি কেউ ফলো করে আমার মনে হয় না কেউ স্ট্রাগল করবে। ইনশাল্লাহ আমার মনে হয় না কেউ চাকরি করবে। ইনশাল্লাহ। কারণ আমি যদি মানে যেহেতু আমার হাতে সেই পাওয়ারটা আছে, কেন আমি ইউজ করবো না? রাইট। অ্যান্ড আমার তো অবশ্যই এই স্কোপটা প্রপারলি ইউজ করে আমার ইন্ডাস্ট্রিতে ঢোকাটা আমার জন্য ইজিয়ার এখন, আগের থেকে অনেক বেশি ইজিয়ার। অ্যান্ড মানে এটা আমার মনে হয় যে জাস্ট ইচ্ছাটা ইম্পর্ট্যান্ট। ইচ্ছাটা ইম্পর্টেন্ট। আমি যদি ইচ্ছা করি, আমি যদি চিন্তা করি যে না এখন আমি এআই ইউজ করব, এআই ইউজ করে আমার সিভিটাকে আর একটু স্ট্রং করব, দেন আমাকে তো কেউ আটকানোর কিছু নাই, আই থিঙ্ক। ইনশাল্লাহ আমি মনে করি তাই। আমিও আপনার সাথে একমত। ওকে। আর সিনিয়রদের ক্ষেত্রে কি চিন্তা করতেছেন যে এখন মানে আগে যারা সিনিয়র ছিল তারা যেভাবে কাজ করতো, এখনকার কাজের প্যাটার্ন কি আগের মতো আছে নাকি? দেখেন, এই খুব একটা ইন্টারেস্টিং টপিক। সিনিয়র বলতে আমরা কী বুঝি? আমি সিনিয়র বলতে যেটা বুঝি যে সিনিয়র দুই রকমের হয়। একটা হচ্ছে আমরা অনেক কাজ করছি, এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু আমি একজন জুনিয়র লেভেলের সিনিয়র। মানে আমি একই কাজ সারা জীবন করছি, তাহলে আমার এক্সপিরিয়েন্স বাড়ছে, কিন্তু আমি কিন্তু সিনিয়র হই নাই। Right. আমার নলেজ কিন্তু সিনিয়র লেভেলের নলেজ না। এটা এক ধরনের সিনিয়র। আর আরেক ধরনের সিনিয়র হচ্ছে যে অ্যাকচুয়ালি সে কাজ করছে, বিভিন্ন প্রজেক্টে কাজ করছে, বিভিন্ন ডাইমেনশনে কাজ করছে, তার এক্সপিরিয়েন্স মানে একটা ডাইভার্সিফাইড এক্সপিরিয়েন্স আছে। তো এই দুই টাইপের সিনিয়র আছে। তো ফার্স্ট টাইপের সিনিয়র যদি বলবো, তারা আগের থেকে অলরেডি পড়ে যাবে, কারণ তারা টিকতে পারবে না। আর যারা সেকেন্ড লেভেলের সিনিয়র যেটা বললাম, যাদের বিভিন্ন টাইপের কাজ করে এক্সপিরিয়েন্স আছে এবং তারা অ্যাকচুয়ালি হোল্ড করে যে নলেজটা, সেটা অ্যাকচুয়ালি সিনিয়রের মতো নলেজ, তাদেরকে আমি বলবো যে তারা এই এখন যে টুলগুলো আছে এবং তারা যেভাবে আর্কিটেক্ট করতো, দেখেন এআই কিন্তু আপনাকে আর্কিটেক্ট করে দেবে, কিন্তু আপনি দেখবেন যে ও আপনাকে প্রপার আপনার প্রবলেম ঠিকমতো বলতে না পারলেও করতে পারবেন। হ্যাঁ। তার মানে কি যে আপনি একে গাইড করা লাগবে, রাইট? প্রত্যেকটা স্টেপে গাইড করা লাগবে। এখন যারা সিনিয়র আছে আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের আর্কিটেকচার নলেজটা বাড়ান এবং আপনি কীভাবে চিন্তা করতেছেন যে আমি একটা প্রবলেম অনেকভাবে সলভ করা যায়। আমার কাস্টমার চায় লো কস্টে সলভ করতে, অথবা আমার কাস্টমার চায় আমার এই জায়গায় স্টেবিলিটি থাকবে। আমার আপনি কাস্টমারের কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনি যত বেশি বিজনেস ফোকাস হবেন, আপনার কাস্টমারের কথা যত বেশি বুঝতে পারবেন, মার্কেটে আপনার ডিমান্ড হতে হবে। কারণ ভাই কোডিং তো সবাই ইমপ্রুভ সবাই করে দিতে। তো আপনি ওই জায়গাটা হোল্ড করেন যে আমি আমার এই যে এক্সপিরিয়েন্স এইটা কাজে লাগায় আমি কীভাবে যে কোনো একটা বিজনেসকে সলিউশনে কনভার্ট করতে পারি। এই টাইপের ইয়েগুলা আর্কিটেকচারাল নলেজগুলো আপনি হোল্ড করেন। এবং এখন তো আপনি অনেক রকমের আর্কিটেকচারাল প্যাটার্ন আছে, আপনি পড়তে পারেন, একটু পড়াশোনা করেন, পরে আপনি আপনার আর্কিটেকচারাল মানে এই জায়গাটা একটু স্ট্রং করেন। আমার মনে হয় এটাই এখন সিনিয়রদের জন্য করা উচিত। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমি যখন এআই ইউজ করি, ওকে একটা প্রবলেম দিলে ও সুন্দর সলিউশন করে দেয়, বাট আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি জানি যে ওর সলিউশনটার মধ্যে একটা ঘাপলা আছে। আমি বলে দিই না, তুমি তো এটার চেয়ে এটা এভাবে যদি আগাও তাহলে কিন্তু তোমার জিনিসটা বেটার হয়। তখন ও ইউর রাইট, এই যে এই কথাটা কেন বলে বলেন তো? এআই কিন্তু আপনার একটা প্রতিচ্ছবি। আপনি চিন্তা করেন, আপনি যে ক্লড দেখেন, আমি যেমন ধরেন আমি ক্লড ইউজ করি, আমি পার্সোনালি জিপিটি ইউজ করি। আমি ক্লডের সাথে বলছি যে দেখো তো আমার কালকে কী মিটিং আছে, বলে আমি তো জানি না, তো মিটিং আছে, তুমি আমাকে বলছো মিটিং, তোমার কালকে মিটিং আছে। দেখেন ও কেন বলছে, কারণ ওর কাছে নলেজ নাই, রাইট? আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার রেসিপি কানেক্ট করে দিচ্ছি, ওকে ফাইন। আমি আমার গুগল ক্লায়েন্টের সাথে কানেক্ট করেছি, এখন বলছে বলো তো, এবার সে বলতে পারছে আচ্ছা বলো তো কোনটা বেশি ইম্পর্টেন্ট। এখন সে বলে আমাকে চিন্তা করে দাও, আমি তো তোমার প্যাটার্নটা বুঝি, তোমার কোনটাই বেশি ইম্পর্টেন্ট। তার মানে কি যে আপনি ওকে যা ফিট করাবেন, ও আপনার পার্সোনালাইজড একটা পার্সন হিসেবে কাজ করবে, আপনাকে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। তার মানে আপনি
আপনি যতটুকু জানেন আপনি ওরা যেভাবে বলবেন ওভাবে বলবেন। এখন আপনি যদি মনে করেন যে এটাই বেস্ট, এটা বেস্ট না। কারণ দেখবেন যে এআই কিন্তু মিস্টেক করে এবং ও আপনি বলে ও হ্যাঁ আমি সরি বলবে, কিন্তু ও কিন্তু প্রোডাকশন হয়ে দিচ্ছে সরি বলতেছে। তো এই ও তো বোঝা, ওর তো ওইটা নাই, ওই কগনিটিভ পাওয়ারটা নাই, এটা একটা হিউম্যানের থাকে। তো এই জন্য আমি বলবো যে আপনি আপনার পার্সোনালাইজ যাকে আপনি আপনার এসিস্ট্যান্ট বানাচ্ছেন ওর সাথে গল্প করেন, সময় দেন, হ্যাঁ, এবং ওরে বলেন যে তুমি আমাকে আরও 2-3টা সলিউশন দাও, এটা কেন এইভাবে চিন্তা করো, এভাবে করেন, দেখবেন যে ধীরে ধীরে ম্যাচুর হবে এবং আপনার মতো করে বিহেভ করবে। তো আপনি একটা সাদিক টু পাচ্ছেন বেসিক্যালি। এই যে ছোটো ছোটো কাজ যেটা আপনার লাইফে আপনি করতে পারতেন, কিন্তু আমি এই কাজটা কেন করবো, আমার একটা পার্সোনালাইজড হাবিব টু আছে, ওর অ্যাসিস্ট্যান্ট আছে, আমি কেন করবো, ওরই দেখো হয়। এইভাবে আপনি আপনার লাইফকে ইজি করতে হবে এবং ওই টাইমটা আপনাকে ফোকাস করবে আপনার বিজনেসে, আপনি আপনার যে জব সে জায়গায় ফোকাস করবেন। সো তাহলে টোটাল টেকটা এরকম হচ্ছে যে একজন জুনিয়র সে প্রডিউস করবে, অ্যাজ এ প্রডিউসার অনেকগুলো কাজ করতে পারবে, তার কারণ তার কাছে সেই অপরচুনিটি আছে, অস্ত্র আছে। অ্যান্ড যারা সিনিয়র তারা হচ্ছে তাদের যে কাজগুলো বোরিং কাজ সেগুলোকে তারা অটোমেট করে ফেলতে পারে এবং তাদের হচ্ছে আরেকটা ভার্সন বানিয়ে ফেলতে পারে। সো আই থিঙ্ক আমরা মোটামুটি অ্যান্সার পেয়ে গেছি। সো থ্যাংক ইউ ভাই, আজকের কথাটা অনেক ফ্রুটফুল ছিল। থ্যাংক ইউ, সামনে আবার কথা হবে এটা নিয়ে ইনশাল্লাহ।